আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি ফ্যানভিশন টিভির নিয়মিত আয়োজন আইন জিজ্ঞাসা অনুষ্ঠানে। কাছে কিংবা দূরে, দেশে কিংবা প্রবাসে, যে যেখান থেকে আমাদের আজকের অনুষ্ঠানটি দেখছেন, প্রত্যেককে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের সাইবার বুলিং, ডিজিটাল নিরাপত্তা ও আইনি অধিকার এই পর্বে। প্রিয় দর্শক, আজকে আমাদের অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসাবে আমরা আমন্ত্রণ জানিয়েছি অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল ফর বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী জনাব আলরেজা মোহাম্মদ আমির। এই অনুষ্ঠান জুড়ে আপনারা চাইলে আমাদের সাথে সংযুক্ত হতে পারেন যে কোনো সময়ে আমাদের স্ক্রলে প্রদর্শিত নাম্বারে ফোন কলের মধ্য দিয়ে। আপনাদের জিজ্ঞাসিত যে কোনো ধরনের প্রশ্ন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব আমাদের আমন্ত্রিত অতিথির সাথে আলোচনার মাধ্যমে। আলোচনা না বাড়িয়ে চলে যাচ্ছে আমাদের আজকের অনুষ্ঠানের মূল পর্বে। লার্নার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আইন জিজ্ঞাসা প্রোগ্রামে। ধন্যবাদ। পেন ভিশন টিভির আইন জিজ্ঞাসা অনুষ্ঠানের সম্মানিত সঞ্চালক এবং যারা দর্শক আছেন, যারা লাইভ দেখছেন এবং ভবিষ্যতে দেখবেন, সবাইকে শুভেচ্ছা। জি লার্নার, আমরা আজকের আমাদের আলোচনার টপিক নির্ধারণ করেছি সাইবার বুলিং ও ডিজিটাল নিরাপত্তা ও আইনি অধিকার। তো প্রথমে আপনার কাছে জানতে চাচ্ছি, সাইবার ক্রাইম আসলে কোন বিষয়গুলোকে বলা হয়? বর্তমান সময়ের জন্য আপনি যে প্রশ্ন করলেন অত্যন্ত যুগোপযোগী একটি প্রশ্ন। এখানে সাইবার ক্রাইম বলতে আমাদের দেশে ওই রকম সাইবার ক্রাইমের প্রচলিত আইনে কোনো ডেফিনেশন নাই। তবে সাইবার ক্রাইমে পড়ে এরকম বেশ কিছু অপরাধের ডেফিনেশন এবং ওইসব অপরাধ করলে কী কী শাস্তি হতে পারে ওই বিধানসমূহ বিভিন্ন আইনে আলোচনা করা হয়েছে। এর মধ্যে আছে তথ্য প্রযুক্তি আইন 2006 এবং সর্বশেষ হচ্ছে সাইবার সুরক্ষা আইন 2026। এই আইনসমূহে আলোচনা করা হয়েছে। মোটা দাগে বলতে গেলে বলা যায় যে কোনো ডিজিটাল স্পেস অথবা ইন্টারনেট অথবা স্মার্টফোন বা কোনো ইলেকট্রিক ডিভাইস ইউজ করে যদি কোনো অপরাধ করা হয়, আপনি ধরতে পারেন কোনো ব্ল্যাকমেলিং করা হয়, কোনো নারী বা শিশুকে যৌন হয়রানি করা হয় অথবা কারো মানহানি করা হয়, এই ধরনের অপরাধসমূহ এই আইনগুলোতে আলোচনা করা হয়েছে এবং তার শাস্তির বিধান রাখা হয়েছে। সোজা কথা আমরা যদি একবারে বলি, সেটা হচ্ছে সাইবার স্পেসকে ব্যবহার করে কেউ যদি অপরাধ করে, সেটি হচ্ছে সাইবার ক্রাইমের আওতায় আসে। আচ্ছা, আমরা আমাদের টপিক্সে যে বিষয়টা সাইবার বুলিং, আমরা ইদানিং লক্ষ্য করছি যে অতি পরিমাণ সোশ্যাল মিডিয়াগুলোতে সাইবার বুলিংয়ের শিকার হচ্ছে অনেকে। এই সাইবার বুলিং আসলে কি, মানে এটাকে যদি সংজ্ঞায়িত করেন সাইবার বুলিংটা? সাইবার বুলিং খুব সাধারণভাবে যদি সংজ্ঞায়িত আপনি করতে যান, সেই ক্ষেত্রে বলা যেতে পারে, যা বললাম, যে সাইবার স্পেস ব্যবহার করে এমন কোনো ব্যক্তি বা ব্যক্তি সমষ্টি অথবা কোনো গোষ্ঠীকে টার্গেট করে এমন কোনো কাজ করলেন যেটা ওই ব্যক্তি সমষ্টি বা গোষ্ঠীর জন্য অনভিপ্রেত বা সঠিক নয়, এইটাকে আপনি সাইবার বুলিংয়ের আওতায় নিয়ে আসতে পারেন। সাইবার সিকিউরিটি অ্যাক্ট 2023, এই আইন অনুযায়ী সাইবার বুলিংয়ের শিকার হলে সেক্ষেত্রে কোনো ব্যক্তির আইনি প্রতিকার দেওয়ার সুযোগ আছে কিনা? জি, এক্ষেত্রে সাইবার সিকিউরিটি অ্যাক্ট 2023-এর কথা যেটা বললেন, এইখানে হচ্ছে ধারা 25-এ কেউ যদি সাইবার বুলিং বা সাইবার কোনো আক্রমণের শিকার হয়, সেই ক্ষেত্রে 5 বছরের সাজা ছিল। এই কারণে বলা লাগছে, কারণ যখন 2023 সালে এই আইন প্রণয়নের পরে তৎকালীন সরকার দ্বারা রাজনৈতিকভাবে এটা অপব্যবহারের শিকার হয়। এই আইনটার অসংখ্য ধারা অপব্যবহারের শিকার হওয়ার ফলে গত যে অন্তর্বর্তী সরকার আগের আইনটাকে সম্পূর্ণভাবে রহিত করে নতুন একটি অধ্যাদেশ জারি করেন, যা হচ্ছে সাইবার সুরক্ষা অধ্যাদেশ 2025 নামে পরিচিত। এবং সর্বশেষ হচ্ছে 2026 সালে বর্তমান নির্বাচিত সরকার এসে আগের অধ্যাদেশকে সংসদে পাশ করার মাধ্যমে এইটার যে আইনের নাম হয় সাইবার সুরক্ষা আইন 2026, বর্তমানে এই আইনটা বলবৎ আছে। আচ্ছা, তো আপনি যে প্রশ্ন করলেন, আগের আইনে ছিল এবং সেটার সাজা ছিল 5 বছর, ধারা হচ্ছে 25 ধারায় ছিল। আচ্ছা, পূর্বের ডিজিটাল নিরাপত্তা আইন 2018, এইখান থেকে যে পরিবর্তনগুলো এসছে আপনি বললেন ইতিমধ্যে, অধ্যাদেশ আকারে 25 সালে এবং 26 সালে এটা আইনি রূপ নিয়েছে, সেক্ষেত্রে মোটা দাগে যদি আমরা বলি সে কী ধরনের পরিবর্তনগুলো এসছে? যা বললাম, যে প্রথমে ছিল হচ্ছে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট 2018।
এটা ব্যাপক সমালোচনার সম্মুখীন হয়, আর স্টেক হোল্ডার দ্বারা সমালোচনার কারণে 2023 সালে তৎকালীন সরকার এই আইনটাকে বাদ দিয়ে তখন করা হয় সাইবার সিকিউরিটি অ্যাক্ট 2023। কিন্তু এই নতুন আইনটাও সমালোচনার সম্মুখীন হয়। এর কারণ হিসাবে আপনি জেনে থাকবেন, তৎকালীন সময়ে কোনো কার্টুনিস্ট ফেসবুকে কেউ কিছু লিখলেই তাকে রাজনৈতিকভাবে হয়রানি করার জন্য এই আইনটাকে টুল হিসাবে ব্যবহার করা হয়। পরবর্তীতে একটু আগে যা বললাম যে 2025-এ অধ্যাদেশ হয়, 2026-এ আবার আইন হিসাবে আসে। তো সেই ক্ষেত্রে 2023 সালে আইনে যে জিনিসগুলো ছিল, যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কোনো কটূক্তি করলে আইনের সাজার বিধান ছিল। তারপরে হচ্ছে আপনি ওইখানে বলা আছে যে সমাজে শান্তি শৃঙ্খলা যদি আপনি সাইবার স্পেস ব্যবহার করেন, শান্তি শৃঙ্খলার কারণ ঘটান, সেই ক্ষেত্রে শাস্তির বিধান ছিল। তারপর হচ্ছে ধর্মীয় উস্কানি দিলে সেই ক্ষেত্রে শাস্তির বিধান ছিল, বা ধর্ম অবমাননা করে যদি কোনো পোস্ট দেওয়া হয়। এই যে ধারাগুলা, এগুলাকে নতুন আইনে রহিত করে দেওয়া হয়েছে। কারণ যেটা বললাম যে এই ধারাগুলাকে ইউজ করে বারবার রাজনৈতিকভাবে ম্যানিপুলেট করা হতো এবং বিরোধী দলের উপর দমন নিপীড়নের জন্যই এই ধারাগুলো ব্যবহার করা হতো। তার পরবর্তীতে ওই ধারাগুলো রহিত করে নতুন করে 2026-এর যে আইনটা আসছে, এবং নতুন আইনে মোটা দাগে যে জিনিসগুলো আসছে, যে সাইবার স্পেস ব্যবহার করে যদি কেউ জুয়া খেলে, অথবা সাইবার স্পেস ব্যবহার করে কেউ প্রতারণা করে, জালিয়াতি করে, তারপরে হচ্ছে আপনার সাইবার স্পেস ব্যবহার করে কোনো নারী বা শিশুকে যৌন হয়রানি করে, এই জিনিসগুলা নতুন আইনে নিয়ে আসা হয়েছে। আচ্ছা, আমরা সোশ্যাল মিডিয়া বেশিরভাগ সময়ে অনেকে ব্যবহার করে থাকি, এবং সোশ্যাল মিডিয়ায় আমরা দেখি যে অনেকে ফেক আইডি ইউজ করে। ফেক আইডি ইউজ করে বিভিন্ন প্রকার পোস্ট দিয়ে অনেককে সামাজিকভাবে হেয় করার চেষ্টা করেন। সেক্ষেত্রে এই ধরনের হয়রানির শিকার হলে উক্ত ব্যক্তির আইনি প্রতিকার কী? সুন্দর প্রশ্ন করেছেন। 2026 সালের যে আইনটা, এখানে কেউ যদি ফেসবুকে আপনি ধরেন আপনার নামে একটা ফেক আইডি ওপেন করল, আপনার নাম শামীম পাটোয়ারি, আপনার ছবি দিয়ে আরেকটা সে ওপেন করল। ওপেন করার পরে আপনার এটা একটা অফেন্স। এই অফেন্সটাতে সে আপনার আইডি দিয়ে কী মিস ইউজ করলো, আপনার আইডি দিয়ে কাউকে যদি ব্ল্যাকমেলিংয়ের শিকার করে, এটার জন্য একটা সাজা আছে। আপনার এই আইডি দিয়ে সে পরিচয় গোপন রেখে কাউকে যদি কোনো নারী বা শিশুকে যৌন হয়রানি করে, ওইটার জন্য ম্যাক্সিমাম হচ্ছে 5 বছরের একটা সাজার বিধান আছে। তারপরে হচ্ছে আপনার আইডি ইউজ করে সে যদি ধর্মীয় কোনো কোনো গোষ্ঠীর প্রতি ধর্মীয় উন্মাদনা সৃষ্টি করে, ওইটার জন্য শাস্তির বিধান আছে। সেই ক্ষেত্রে আপনি ফেক আইডি একটা অফেন্স, এবং শাস্তিটা ডিপেন্ড করবে হচ্ছে আপনি ফেক আইডি খুলে আসলে কী অফেন্স করছেন। ফেক আইডি খোলার পরে ওই ফেক আইডিটা আপনি কী অফেন্সে কাজে লাগাচ্ছেন, ওইটার উপর শাস্তির কম বেশিটা ডিপেন্ড করবে। যে আমরা দেখি বর্তমান সময়ে সবচেয়ে বেশি যেটি আমরা সাইবার স্পেসে ছড়াছড়ি দেখি, অনেক রাজনৈতিক নেতৃবৃন্দ অথবা অনেক ধর্মীয় নেতাদের ছবি বিকৃত করে সেটি হচ্ছে পোস্ট করা হচ্ছে। এক্ষেত্রে ছবি বিকৃতি থামানোর কোনো আমরা আমাদের ল এনফোর্সিং এজেন্সিগুলোর থেকে সেরকম উদ্যোগ দেখছি না। সেক্ষেত্রে আসলে যারা এইভাবে প্রতিহিংসার শিকার হয়ে এভাবে তাদের বিরুদ্ধে ছড়ানো হচ্ছে বিভিন্ন ছবি এডিট করে, এই ক্ষেত্রে তাদের করণীয় কী? এই ক্ষেত্রে হচ্ছে যেটা বললেন, যে বিভিন্ন নেতা বা পাবলিক ফিগারকে নিয়ে বিভিন্ন রকম কার্টুন বা অনভিপ্রেত বিভিন্ন টপিক পাবলিশ করা হয়, সেই ক্ষেত্রে যিনি ভিকটিম তিনি মামলা দায়ের করতে পারেন, অথবা আইনশৃঙ্খলা বাহিনী যদি একটু তৎপর হয়, কোনো ভিকটিম যদি মামলা হয়তো ওনার পারিপার্শ্বিক কারণে মামলা দায়ের করতে নাও পারেন, সেই ক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনীও ওনার পক্ষ হয়ে মামলাটা দায়ের করতে পারে। কারণ এই যে সাইবার ক্রাইমের যে অফেন্সগুলো আছে, প্রত্যেকটা অফেন্স হচ্ছে কগনিজেবল অফেন্স। এক্ষেত্রে ভিকটিম করতে পারেন, অথবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ওনারাও সদ্যোগে মামলা করতে পারেন। যে এক্ষেত্রে কোনো ব্যক্তি যখন অ্যারেস্ট হয়, অপরাধ হোক বা না হোক, এভাবে অন্যায়ভাবে অনেক ক্ষেত্রে অ্যারেস্ট হয়, সেক্ষেত্রে তার জামিন পাওয়ার ক্ষেত্রে এই আইনটি কীরকম একজন আসামিকে সুরক্ষা দেয়? এক্ষেত্রে আমি বলবো, জামিনের ক্ষেত্রে নতুন যে আইন 26 সালের যে আইনটা 2023 সালের আইন থেকে অনেকটাই ফ্লেক্সিবল। আচ্ছা, সেই ক্ষেত্রে এইখানের যে ধারাগুলো আছে, ম্যাক্সিমাম ধারাই হচ্ছে বেলেবল অফেন্স। আর পানিশমেন্টের ক্ষেত্রেও আগের আইন থেকে নতুন আইনে পানিশমেন্টের লেভেলটা একটু কমায় নিয়ে আসা হয়েছে। আগে যেখানে সর্বোচ্চ সাজা ছিল 14 বছর, বর্তমান আইনে সর্বোচ্চ সাজা হচ্ছে 5 বছর। সেই ক্ষেত্রে এটা একটা চেক অ্যান্ড ব্যালেন্স করতে গিয়ে ভিকটিমকেও
সিকিউরিটি দিচ্ছে, আবার একই সাথে যার বিরুদ্ধে অভিযোগ আসতেছে হয়তো সেটা মিথ্যা অভিযোগ হইতে পারে, সত্য হইতে পারে, কিন্তু তার জামিন লাভের যে অধিকার, এই অধিকারটা এই আইনে রাখা হয়েছে। কিন্তু এক্ষেত্রে কি আমরা যদি লক্ষ্য করি জামিনযোগ্য যে ধারাগুলো, এই অপরাধ প্রবণতা সমাজে বৃদ্ধি পাবে বলে আপনি মনে করেন কিনা? এটা একটা ফ্যাক্ট। এখন হচ্ছে যদি বাস্তবতা বলতে গেলে কি, আমাদের দেশে লিটারেসি রেটটা হয়তো স্যাটিসফ্যাক্টরি, কিন্তু সাইবার লিটারেসি যেটা আমরা বলি, যে আসলে আমি যখন কিছু একটা পোস্ট করব, কি পোস্ট করব বা কি পোস্ট করব না, এই লিটারেসিটা কিন্তু আমাদের মাঝে এখনও ডেভেলপ করে নাই। সেই ক্ষেত্রে এটার তো এই লিটারেসি যতদিন না আমাদের সমাজে ডেভেলপ হচ্ছে, ততদিন পর্যন্ত এই আইনের একটা মিসইউজের একটা সুযোগ থাকেই। জি, আমাদের এই যে বাক স্বাধীনতার কথা বলি, সেই বাক স্বাধীনতা মানে এমন না যে আমরা সাইবার স্পেসে যে কোনো কিছু ছড়িয়ে দিব। সেক্ষেত্রে আমাদের এই আইনটিকে কঠোর করার প্রয়োজনীয়তা আছে কিনা? যদি আমাকে ব্যক্তিগত আমার দৃষ্টিভঙ্গি জিজ্ঞেস করেন, সেক্ষেত্রে আমার ওপিনিয়ন হচ্ছে এই আইনটা আরেকটু স্পেসিফিক হওয়া উচিত, আরেকটু প্রত্যেকটা অফেন্সের আরও এলাবোরেট ডেফিনেশন থাকা উচিত, এবং শাস্তির যে বিধান, এই শাস্তিটা আরেকটু বাড়ানো উচিত। আচ্ছা, শিশু এবং কিশোরদের ক্ষেত্রে যদি কোনো সাইবার বুলিং করা হয়, সেক্ষেত্রে স্পেশাল কোনো বিধান আছে কিনা? জি, সাইবার সুরক্ষা আইন 2026, এখানে হচ্ছে আপনার ধারা 25-এ, এখানে সেক্ষেত্রে হচ্ছে যদি শিশু ও কিশোররা সাইবার বুলিংয়ের শিকার হয় বা যৌন হয়রানির শিকার হয়, সেই ক্ষেত্রে ওদের জন্য প্রোটেকশনের ব্যবস্থা রাখা আছে। একজন অ্যাডাল্ট এই রকম কোনো যৌন হয়রানির শিকার হলে সেই ক্ষেত্রে সাজা হচ্ছে 2 বছর, কিন্তু ভিকটিম যদি শিশু কিশোর হন সেক্ষেত্রে সাজাটা হচ্ছে 5 ইয়ার্স। আচ্ছা, এখানে অন্যদের জন্য একটু বেটার প্রোটেকশন রাখা হয়েছে। শাস্তির ক্ষেত্রে হচ্ছে যদি শিশু হয় সেক্ষেত্রে সেই শাস্তিটা 3 বছর বৃদ্ধি পাবে। জি, শিশু বা কিশোর হয় সেক্ষেত্রে শাস্তির ম্যাক্সিমাম শাস্তির হচ্ছে 5 ইয়ার্স। আচ্ছা, কোনো নারী যদি সাইবার স্পেসে হয়রানির শিকার হন, সেক্ষেত্রে তার আইনি প্রতিকার কি আছে বর্তমান আইনে? একই রকম শিশু কিশোরদের যেরকম প্রোটেকশন দেওয়া হয়েছে, নারীদের জন্য একই প্রোটেকশন দেওয়া হয়েছে। কোনো নারী যদি যৌন হয়রানির শিকার হন সাইবার স্পেসে, সেক্ষেত্রে অভিযুক্ত ব্যক্তি যদি সাজা প্রমাণ হয়, সেক্ষেত্রে উনি 5 বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হতে পারেন। জি, সাইবার বুলিংয়ের অভিযোগ কোথায় এবং কিভাবে করতে হয়? সাইবার ক্রাইমের অভিযোগ দুইভাবে করা যায়। যেহেতু কগনিজেবল অফেন্স, যেটা বললাম যে আমলযোগ্য অপরাধ, সেই ক্ষেত্রে এটা আপনি সরাসরি ভুক্তভোগী সরাসরি থানায় করতে পারেন, অথবা আদালতেও মামলাটা করতে পারেন, অথবা যদি ভিকটিম কোনো কারণে করতে না পারেন, ওনার পক্ষে যে কেউ মামলাটা করতে পারেন, বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও মামলা করতে পারেন। মানে চাইলে ল এনফোর্সিং এজেন্সিগুলো স্বপ্রণোদিত হয়ে মামলা করতে পারেন। যেহেতু কগনিজেবল অফেন্স, সেই ক্ষেত্রে ল এনফোর্সিং এজেন্সি ওনাদের নলেজে আসা মাত্র ওনার মামলা ফাইল করতে পারেন, ভিকটিম করতে পারেন, ভিকটিমের পক্ষেও কেউ করতে পারেন। আচ্ছা, আমরা আদালতে যেটি দেখি যে যখন একটা মামলা দায়ের করা হয়, সেক্ষেত্রে এটাকে তদন্তে দেওয়া হয়। এই তদন্ত দেওয়ার সময়টা যে সময় নষ্ট হয়, সেক্ষেত্রে কি ভিকটিম যারা শিকার হয়ে কোর্টে যাচ্ছেন তাদের প্রতিকারের জন্য, এই সময় ক্ষেপণটা কি আসামিদেরকে সুযোগ করে দেওয়া না, তাদের যে ডকুমেন্টগুলো আছে বা তাদের যে অপরাধের যে আলামতগুলো সেগুলো নষ্ট করে দেওয়ার ক্ষেত্রে, সেটা আপনি কি মনে করেন? না, সেই ক্ষেত্রে হচ্ছে আদালতে কখন মামলাটা করা হয়, যখন ভিকটিম থানায় গিয়ে মামলা করতে ব্যর্থ হন, তখন উনি আদালতে শরণাপন্ন হন। আদালত হচ্ছে এই ভিকটিমকে 200 ধারায়, সিআরপিসির 200 ধারায় ওনাকে এক্সামিন করে ইনকোয়ারির জন্য উনি পাঠিয়ে দেন হচ্ছে কনসার্ন পুলিশ স্টেশনে। সেই ক্ষেত্রে এই যে আপনি বললেন সময় ক্ষেপণটা কি আসামিকে একটু বেনিফিট দিচ্ছে কিনা, সুবিধা দিচ্ছে কিনা, সেই ক্ষেত্রে আমার পরামর্শ হচ্ছে ভিকটিম ওনাকে যদি সাইবার স্পেসে কেউ থ্রেট দেয়, চ্যাট বক্স অথবা কোনো পোস্টে উনি এগ্রিভড হন, সেই ক্ষেত্রে আমি মনে করব পরামর্শ থাকবে যে ভিকটিম এটা স্ক্রিনশট নিয়ে রাখবেন, অথবা যে লিঙ্কটা আছে ওই লিঙ্কটা উনি কপি করে ওনার কাছে রাখবেন, এবং তদন্ত পর্যায়ে তদন্তকারী অফিসারকে বা ইনকোয়ারি অফিসারকে উনি ভিকটিম এটা সাপ্লাই দেবেন। যে আমরা যখন দেখি যে আমাদের এই ধরনের অপরাধগুলোকে শনাক্ত করার জন্য পুলিশের কিন্তু আলাদা ডিপার্টমেন্ট আছে, সেই ডিপার্টমেন্ট থাকার পরেও কেন দীর্ঘদিন এই তদন্ত রিপোর্ট আসে না, এটা কি আমাদের প্রশাসনিক ব্যর্থতা নাকি আমলাতান্ত্রিক জটিলতা?
এখন এই ক্ষেত্রে বলতে গেলে শুধু সাইবার ক্রাইমের ক্ষেত্রে না, বাংলাদেশে প্রচলিত যে পেনাল কোড আছে, পেনাল কোডের যে অফেন্সগুলো আছে, এইসব ক্ষেত্রেও কিন্তু চার্জশিট বা পুলিশ রিপোর্ট যেটাই বলেন, ওইটা আসতে কিন্তু সময় নেয়, সময় সাপেক্ষ ব্যাপার। ইন এডিশনালি যদি বলতে হয়, সাইবার ক্রাইমটা তো একটা স্পেশাল ক্রাইম। এইখানে যদিও স্পেশাল একটা টিম আছে, কিন্তু খুব বেশি লোক তো এখানে নাই ইনভেস্টিগেশনের জন্য। একটা জেলা পর্যায়ে যখন এই ক্রাইমটা ঘটে থাকে, ওইখানে কিন্তু লোকাল পুলিশের যে এসআই আছেন, উনি কিন্তু এটা তদন্ত করেন। হয়তো মেট্রোপলিটন এরিয়ায় তো স্পেশাল টিম থাকে, কিন্তু জেলা শহরগুলোতে ওই স্পেশাল টিমটা এত অ্যাভেলেবল হয় না। সেই ক্ষেত্রে ওনাদের অভিজ্ঞতা বা আইটি সংক্রান্ত যে ট্রেনিং, এটার ঘাটতি থাকে। তো এই ক্ষেত্রে কিছুটা বিলম্ব হয় পুলিশ রিপোর্ট আসতে। আবার হচ্ছে কোনো কিছু কালেক্ট করে এখানে আবার ফরেন্সিক ল্যাবে পাঠাইতে হয়, যেটা হচ্ছে ঢাকাতে। ফরেন্সিক ল্যাবের এই রিপোর্টের পরেই একজন তদন্তকারী কর্মকর্তা উনি হচ্ছে পুলিশ রিপোর্টটা দাখিল করেন। তো এই যে ফরেন্সিক রিপোর্টের জন্য একটা স্ক্রিনশট বা একটা লিঙ্ক পাঠানো, আবার এটা একটা রিপোর্ট ওনার কেস ডায়েরিতে সংযুক্ত করা, এই সংক্রান্ত কাজে কিছুটা সময় চলে যায়। যে যখন একটা লোকাল এরিয়ায় মামলাটা হয়, সেটি অবশ্য আবার দেখা গেছে ঢাকায় আসছে, সেই ফরেন্সিক রিপোর্ট নিয়ে তারপরে সেখানে জমা হচ্ছে, তারপরে হচ্ছে অপরাধীকে শনাক্ত করা যাচ্ছে। এই যে দীর্ঘ সময়, এটি হচ্ছে মূলত আইনের ফাঁক ফোকর দিয়ে সুযোগ নিয়ে আর চেষ্টা করে অপরাধীরা। এটাই হচ্ছে বড় সমস্যা আমাদের বর্তমান সময়ে। এবং অনলাইনে যদি কোনো মানুষকে, অনেক সময় আমরা শুনি যে টাকা দেওয়ার জন্য হুমকি দেওয়া হয়, অথবা কাউকে তুলে নিয়ে যাওয়া হবে, এই ধরনের বিভিন্ন প্রকার হুমকি প্রদান করার প্রবণতা আমরা শুনে থাকি সবসময়। তো এই ধরনের হুমকি যখন আসা অনলাইন প্ল্যাটফর্মকে ইউজ করে, সেক্ষেত্রে আইন কীভাবে সহযোগিতা নেওয়া যায়? এখন এই ক্ষেত্রে হচ্ছে 2026 সালের আইনে কিন্তু এই যে যেটা বললেন আপনি, অনলাইন থ্রেটের জন্য স্পেসিফিক কোনো ধারা নাই। কিন্তু 2023 সালে আবার অনলাইন থ্রেটের জন্য 25 ধারা, 2023 সালের আইনে 25 ধারায় অনলাইন থ্রেটের জন্য স্পেসিফিক একটা ধারা ছিল, যেটা 26 সালের আইনে রহিত করে দেওয়া হয়েছে। সেই ক্ষেত্রে হচ্ছে আপনি নতুন আইনে এই অনলাইন থ্রেটের জন্য কোনো প্রোটেকশন পাচ্ছেন না, কিন্তু ভুক্তভোগী চাইলে পেনাল কোডের 503 ধারা, উনি ওই ধারায় মামলা করতে পারেন থানায়। আচ্ছা, তার মানে সাইবার সিকিউরিটি অ্যাক্টের নতুন আইনে অনলাইন থ্রেটের জন্য কোনো সুযোগ নেই। কোনো সুযোগ নেই। আচ্ছা, বর্তমান সময়ে আমরা লক্ষ্য করি যে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন প্রকার ফটো কার্ড ছড়াছড়ি চলছে। তো এর মধ্যে আমরা আবার অনেক দেখি যে মেসেজিং, অনেক সময় বলা হয় যে আমাকে মেসেজের মাধ্যমে হুমকি দেওয়া হচ্ছে, কিন্তু এই মেসেজগুলো আবার এডিট করা যায়, অর্থাৎ নিজেরা চাইলেও তৈরি করা যায়। সেক্ষেত্রে স্ক্রিনশট বলি, অথবা এরকম যেগুলো হচ্ছে মেকি কোনো SMS যদি হয়, সেক্ষেত্রে এগুলো আদালতে কিভাবে যাচাই বাছাই করা হয়, বা এটি কতটুকু গ্রহণযোগ্য হিসাবে বিবেচিত হয় এভিডেন্স হিসেবে? আপনি যেটা বললেন যে স্ক্রিনশট, অথবা আমাকে একটা থ্রেড দিল, ওইটা স্ক্রিনশটটা আদালতে কতটুকু গ্রহণযোগ্য, এই স্ক্রিনশটটা আমি আবার এডিট করে আদালতে উপস্থাপন করছি কিনা, এইটাই তো আপনার প্রশ্ন। এক্ষেত্রে হচ্ছে এই সাইবার ক্রাইমের ক্ষেত্রে, এই সাইবার ক্রাইম প্রমাণের ক্ষেত্রে মুখ্য জিনিসই কিন্তু আপনার এই স্ক্রিনশট, এই লিঙ্কটা, যে লিঙ্ক ব্যবহার করে আপনার বিরুদ্ধে বা আপনাকে কোনো একটা থ্রেট দেওয়া হইল। সেই ক্ষেত্রে এই যে কোনো মামলা অপরাধ প্রমাণের জন্য তদন্তকারী কর্মকর্তার কাছেও এটা ইম্পর্টেন্ট, উনি ফরেন্সিকের জন্য পাঠাবেন। আসলেই ওই মোবাইল থেকে উনি যে অভিযোগটা দিচ্ছেন, যে অভিযুক্তর মোবাইল থেকে আসলে এরকম কিছু পাবলিশ হয়েছে কিনা, এই মোবাইলটা সিজ করলে এবং ওই লিঙ্কটা যখন ফরেন্সিক ল্যাবে পাঠাচ্ছেন, ফরেন্সিক ল্যাবের রিপোর্টে কিন্তু এটা চলে আসতেছে। এবং হচ্ছে যেটা বললেন যে আদালতে গ্রহণযোগ্য কিনা স্ক্রিনশটটা, হ্যাঁ, আদালত হচ্ছে এটা প্রাইমারি এভিডেন্স হিসাবেই এই স্ক্রিনশটটা গ্রহণ করা হবে। আচ্ছা, আমরা এটাও দেখি যে অনেক সময় অনেকে দাবি করে থাকেন যে তিনি ভুলক্রমে, মানে অনিচ্ছাকৃতভাবে অনেক কিছু লিঙ্ক অথবা কোনো কিছু শেয়ার করে ফেলছেন, যেটি তিনি ভালোভাবে পড়েও দেখেন নাই, সামনে এসছে অথবা উনি শেয়ার করে দিয়েছেন। এই ক্ষেত্রে অনিচ্ছাকৃত ভুল হয়ে গেলে, বা যেটি ওনার অবচেতন মনে করেছেন বলে দাবি করেন পরবর্তীতে, সেক্ষেত্রে ওনার আইনি কোনো সুযোগ নেওয়ার কোনো অপরচুনিটি আছে কিনা? একটু আগে আমি যেটা বললাম যে আমাদের দেশে সাইবার লিটারেসিটা আসলে নাই বললেই চলে। হয়তো একটা সোসাইটির মাঝে এটা আছে, কিন্তু রুট লেভেলে একদম নাই। সেই ক্ষেত্রে আপনি একজন অ্যাকিউজ, যার বিরুদ্ধে অভিযোগ, সে বলতেই পারে যে আমি তো না বুঝে এটা শেয়ার করছি, আমি পুরোটা পড়িও নাই, একজন দিছে, আমি সত্য মিথ্যা যাচাই না করি শেয়ার করলাম। এটা হয়তো সত্য, হয়তো উনি পড়েনও নাই, বা হয়তো এত বেশি মোবাইলটা বা স্মার্টফোন ইউজ করতে পারতেছেন একটা
জাস্ট একটা ক্লিক হয়ে শেয়ার হয়ে গেছে, উনি তো বুঝেনও নাই যে উনি কী শেয়ার করে দিলেন। জি। সেই ক্ষেত্রে আইনের বিচারে যখন একদম সাক্ষী সাবুদের নেওয়ার পরে উনি হয়তো খালাস পাবেন, কিন্তু তার আগে ওনার বিরুদ্ধে যখন একটা মামলা ফাইল হবে, এই মামলাটার বিভিন্ন ধাপ অতিক্রম করেই তো উনি ট্রায়ালে আসবেন। ট্রায়ালের পরে উনি রায় হবে যে উনি দোষী কি নির্দোষ। তার আগে ওনার জন্য যে মানসিক ট্রমার মধ্য দিয়ে উনি যাবেন, এবং এই ট্রমাটা ফেস করার সময় যে সময় নষ্ট হবে, ওনার আর্থিক একটা কষ্ট আছে, তো এটা তো অবশ্যই ওনার জন্য কষ্টদায়ক, কষ্টের কারণ হয়ে যাবে। সেই ক্ষেত্রে আমার পরামর্শ থাকবে যে আপনি হয়তো নিরপরাধ বা বুঝেন নাই, কিন্তু কিছু একটা জিনিস শেয়ার করার আগে অবশ্যই আরও সচেতন হওয়া উচিত। আপনি লক্ষ্য করেছেন নিশ্চয়ই, কিছুদিন পূর্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা ঘটনা ঘটেছিল। একটা ভুয়া ফটোকার্ড ইউজ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নেতাকে এক ধরনের বুলিংয়ের শিকার হতে হয়েছিল, এবং সেখানে ডাকসুর কয়েকজন নেতাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছিল। তো এই ধরনের যখন অফেন্সগুলো ঘটে, সেক্ষেত্রে আমাদের একজন নাগরিক হিসাবে কী ধরনের সচেতন হওয়া উচিত? এই ক্ষেত্রে এটা হচ্ছে যে ওনারা যখন একটা ফেক ফটো কার্ড, যেটা আসলে বলা হচ্ছে যার বিরুদ্ধে অভিযুক্ত যে ডাকসু নেতা, পরবর্তীতে দেখা গেল যে উনি আসলে এরকম কোনো ফটো কার্ড শেয়ারই করেন নাই, জাস্ট ওনার একটা ছবি দিয়ে উনি শেয়ার করছেন, এটাকে বলে দেওয়া হইলো। অন্য সংগঠনের নেতারা এটা ইচ্ছা মতো আবার শেয়ার করলেন ওনারা। সেই ক্ষেত্রে ওনারা আবার যখন থানায় জিডি করতে গেলেন, ওইখানে একটা হেনস্থার শিকার হলেন। পরবর্তীতে থানায় মামলা করতে গেলেন ঘটনার পরে, তখনও কিন্তু মামলাটা আবার নেওয়া হয়নি। এই ক্ষেত্রে ডাকসু নেতারা হয়তো আদালতে মামলাটা দায়ের করতে পারতেন। আর এখান থেকে জনগণের এটাই লার্নিং নেওয়া উচিত যে একটা ফটো কার্ড আমার পেজে, আমার ওয়ালে আসা মাত্র এটা বিশ্বাস করার কোনো প্রয়োজন নাই। এটা একটু যাচাই বাছাই করেন, বা নির্ভরযোগ্য যে চ্যানেলগুলো আছে, যে রিনাউন্ড যে অনলাইন মিডিয়াগুলো আছে, ওগুলাতে আপনি একটু ক্রস চেক করে নেন, তারপরে আপনি এটা শেয়ার করেন। আমরা মত প্রকাশের স্বাধীনতার কথা বলে, এবং আমরা দেখি যে সাইবার অপরাধ, অর্থাৎ বিগত দিনে আমরা দেখেছি যে সংবাদ মাধ্যমগুলো যেগুলো আছে, তারা বিভিন্ন সময়ে সত্য ঘটনা তুলে দেওয়ার চেষ্টা করলে সেক্ষেত্রে তাদের উপরে দমন নিপীড়ন করা হতো শুধুমাত্র এই আইনকে প্রয়োগ করে। তো এক্ষেত্রে সাইবার সিকিউরিটি অ্যাক্ট এবং মত প্রকাশের স্বাধীনতা, এই দুটো কি দুই রকম মেরুতে অবস্থান করে কিনা? আপনি যেটা বললেন যে যে ঘটনাগুলো বললেন, যে জিনিসগুলো কিন্তু আগের সরকারের আমলেই খুব বেশি দেখা যেত। যে 2023 সালের যে আইনটা বললাম, যেটা অলরেডি রিপিল করা হয়েছে, ওই 23 সালের আইনটাকে টুল হিসাবে ইউজ করে সাংবাদিক, কার্টুনিস্ট অথবা বিরোধী দলের সামান্য একজন কর্মী, তার উপর দমন নিপীড়নের টুল হিসাবে ব্যবহার করা হতো। কিন্তু 2026 সালে আইনে এটা স্কোপটা অনেকটাই কম। আর আপনি যেটা বললেন যে ফ্রিডম অফ স্পিচ, এটা আবার কোনোভাবে কি সাইবার আইন কোনোভাবে কি আবার ফ্রিডম অফ স্পিচের উপর হস্তক্ষেপ করে কিনা। আপনি যখন কোনো সাংবাদিক কোনো একটা রিপোর্ট প্রকাশ করছেন, বা কোনো একটা কন্টেন্ট ক্রিয়েটর, উনি যখন একটা কন্টেন্ট আপলোড করছেন, ওনাদেরও আসলে এটা একটু মাথায় রাখা উচিত যে আমি যে কন্টেন্টটা আপলোড করছি এটা অশ্লীল হয়ে যাচ্ছে কিনা, আমি যে সংবাদটা প্রচার করছি এটা আসলে রিউমার টাইপ কোনো সংবাদ হয়ে যাচ্ছে কিনা। এইখানে একটা মানে দুই পক্ষের একটা চেক অ্যান্ড ব্যালেন্স থাকা উচিত, যে আমার এই সংবাদ, আমার এই কন্টেন্ট কোনো গোষ্ঠী, কোনো ব্যক্তির যেন কি বলা যায় ওয়ার্ডটা, যেন কোনো ব্যক্তি বা গোষ্ঠীর জন্য তার যে ইমেজ আছে, সমাজে যে ইমেজ আছে, তার ইমেজটা যেন নষ্ট না করে, কোনো মিথ্যা সংবাদ যেন তার ইমেজটাকে নষ্ট করে না দেয়। এই জিনিসগুলো একটু মাথায় রাখা উচিত। আচ্ছা, আমরা বিভিন্ন সময় এটা অভিযোগ দেখি যে যেই ধরনের অপরাধ, মানে যে ধরনের মিথ্যা প্রপাগান্ডা ছড়ানো, এগুলো বেশিরভাগ ক্ষেত্রে বিদেশে বসে করা হয়। দেশে যেহেতু আইন প্রয়োগকারী সংস্থাগুলো এটা ট্র্যাকিং করে বের করার সুযোগ আছে, সেজন্য তারা যারা অপরাধী, তারা হ্যাবিচুয়ালি এগুলো করছেন, তারা বিদেশে বসে করেন। সেক্ষেত্রে তাদের বিরুদ্ধে কোনো প্রকার আইনি ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে কিনা এই আইনি? জি, এটা খুব ইন্টারেস্টিং কোয়েশ্চন। যে আমাদের দেশে প্রচলিত যে পেনাল কোড, এখানে আপনি জানবেন পেনাল কোডের যে অফেন্সগুলো, এই অফেন্সগুলো যখন দেশের বাইরে থেকে হয়, ওই সব অফেন্সে কোনো শাস্তির বিধান থাকে না দেশের বাইরে থেকে, মানে উইদাউট আওয়ার জুরিসডিকশন হয়ে যায় তখন। কিন্তু এই আইনে একটা ধারা আছে, সম্ভবত ধারা 4,
এখানে বলা আছে যে কোনো অফেন্স দেশের বাইরে থেকে কেউ যদি বাংলাদেশের কারোর সাথে এরকম কোনো অপরাধ সংগঠন করে, ধরে নিতে হবে উনি দেশে থেকেই এই অপরাধটা সংগঠন করেছেন এবং ওনার বিরুদ্ধে থানায় বা আদালতে ভুক্তভোগী মামলা দায়ের করতে পারবেন। যখন তিনি দেশে আসবেন সেক্ষেত্রে জি, তার জি। ওই শাস্তিটুকু যে কার্যকর ওনার হবে। ট্রায়াল চলবে, ওনার বিরুদ্ধে যদি অভিযোগের সত্যতা পাওয়া যায়, ওই স্ক্রিনশটটা পাওয়া যায়, ফরেন্সিক ল্যাবে সব কিছু চলে আসে, ওনার বিরুদ্ধে ট্রায়াল চলবে। উনি দেশে এসে হয়তো ট্রায়াল কন্টেস্ট করবেন অথবা ফিজিটিভ অবস্থায় দেশের বাইরেই থাকবেন। জি, আমাদের সাইবার বুলিং প্রতিরোধে আইন প্রয়োগকারী সংস্থাগুলো এবং সাইবার নিরাপত্তা বিধানের ক্ষেত্রে কি পরিমাণ কার্যকর ভূমিকা রাখছে বলে আপনি মনে করেন? এটা হচ্ছে আমাদের দেশে এই 18-20 কোটি মানুষের দেশে আইন শৃঙ্খলা বাহিনী যে সব চাইলেই করতে পারবে তা না। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য সংখ্যা কত বাংলাদেশে? খুব বেশি না। জনগণের তুলনায় সংখ্যাটা খুব বেশি না। এক্ষেত্রে বাংলাদেশ সরকার বা আইন শৃঙ্খলা বাহিনী হয়তো তাদের চেষ্টা করে যাচ্ছে এবং এক্ষেত্রে আমাদের জনগণকে আসলে এই সাইবার ক্রাইমের ব্যাপারে সচেতন হতে হবে। ওনারা ওনাদের চেষ্টা করছে, আমাদেরকেও একই সাথে সচেতন হতে হবে। শুধু আইন শৃঙ্খলা বাহিনীর উপর ভরসা করে যদি আমি বসে থাকি, হয়তো আমি নিজেও কোনো সাইবার ক্রাইমের ভুক্তভোগী হয়ে যাব অথবা নিজেও কোনো সাইবার ক্রাইমে আমি জড়াই যাব। সচেতনতাটা খুব বেশি প্রয়োজন। যে এই যে সচেতন হওয়ার কথা বললেন, যে বাংলাদেশের মানুষ আসলে এই যে ডিজিটাল লিটারেসির বিষয়ে খুব বেশি অভিজ্ঞ না, এক্ষেত্রে সরকারের কোনো দায় আছে কিনা এই মানুষকে সচেতন করা, মানুষকে এই ব্যাপারে উদ্বুদ্ধ করা যে কোনো কিছু শেয়ার করা বা কোন কোন বিষয়গুলো অপরাধ হবে, যেহেতু মানুষ এখনও সচেতন না। আর অধিকাংশ যখন আমরা একবারে রুরাল এরিয়াতে যাই তখন অনেকেই আমরা দেখি যারা অধিকাংশ হচ্ছে কৃষক শ্রেণী বা খেটে খাওয়া মানুষ, এরা এই ধরনের অফেন্সগুলো সম্পর্কে অভিজ্ঞতা নেওয়াটাও তাদের জন্য দুরূহ। সেক্ষেত্রে সরকারের পক্ষ থেকে কী ধরনের পদক্ষেপ নিতে পারে? এই ক্ষেত্রে আমার পরামর্শ থাকবে একদম প্রাইমারি লেভেল থেকেই যে সাইবার লিটারেসির ব্যাপারে, সাইবার অ্যাটিটিউডের ব্যাপারে কোনো একটা চ্যাপ্টারে আলাদা একটা শিক্ষার ব্যবস্থা করা। ধরেন ক্লাস 5 পর্যন্ত কিন্তু আমরা ক্লাস 1-2তে কীভাবে হাত ধুতে হবে এই জিনিসটা যেরকম শিখি, একইভাবে যে সাইবার স্পেসে আমার বিহেভটা কেমন হবে এইটাও শিক্ষা দেওয়া দরকার। উদাহরণ হিসাবে ধরতে পারেন, ধরেন রাত 12টার সময় আমি আপনাকে যদি বাসার দরজায় নক করে জিজ্ঞেস করি ভাই কেমন আছে, এটা কিন্তু শালীন না। আবার এই কাজটা আমি যখন আবার ফেসবুকে আপনাকে মেসেঞ্জারে নক দিয়ে দিচ্ছি, এটা অস্বাভাবিক কিছু না। তো বাস্তব জীবনে যেটাই স্বাভাবিক হয়তো সাইবার লাইফে এটাই অস্বাভাবিক, আবার বাস্তব লাইফে যেটাই অস্বাভাবিক সাইবার লাইফে হয়তো এটাই স্বাভাবিক। তো এই ক্ষেত্রে এই যে পার্থক্যটা ভার্চুয়াল ওয়ার্ল্ডের সাথে আমাদের প্র্যাকটিক্যাল ওয়ার্ল্ডের যে পার্থক্য এবং যে ম্যানার, ভার্চুয়াল ওয়ার্ল্ডের যে ম্যানার, এই ম্যানারগুলা একদম আমি মনে করি প্রাইমারি লেভেল থেকেই শিক্ষিত করে গড়ে তোলা উচিত। যে আমরা আমাদের অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। এই যে ম্যানারগুলোর ব্যাপারে আপনি বলেছেন, তো সেক্ষেত্রে আমাদের সরকার কি ধরনের পদক্ষেপ নিলে সেটা অনেক বেশি ইফেক্টিভ হবে? ওইটাই বললাম, যখন আপনি প্রাইমারি লেভেলে যখন আমি যেটা বললাম যে শিক্ষাটা দিবেন, এই শিক্ষাটা দিবে কে? যে শিক্ষার পাশাপাশি আমাদের এরকম উঠান বৈঠক অথবা সচেতনতামূলক প্রোগ্রামের প্রয়োজন আছে। এটা হচ্ছে একদম নিউ জেনারেশনের জন্য শিক্ষার ব্যবস্থা করা যায়। একইভাবে ধরেন আমরা যারা মিডিল এজ আছি বা আর একটু সিনিয়র সিটিজেন আছে, তাদের জন্য হচ্ছে উঠান বৈঠক অথবা মসজিদে জুম্মার দিন তো অনেক মানুষের সমাগম হয়, ওই সব জায়গায় যদি 1-2 মিনিটও ব্রিফ করা যায়, ওইখানের যে লোকাল যে হুজুর আছেন মসজিদের ইমাম বা খতিব, তাদেরকে দিয়েও যদি ব্রিফ করা যায়, আমার মনে হয় এটা সমাজে একটা খুব ভালো একটা ইম্প্যাক্ট পড়বে। জি, আমাদের শেষ প্রশ্ন। আমরা লক্ষ্য করছি বর্তমান সময় এআই এর যুগ। এআইকে ব্যবহার করে বিভিন্ন প্রকার ভিডিও এডিট করে বিভিন্ন সময় ছড়িয়ে দেওয়া হয়। এই পর্যায়ে এসে এই ধরনের অপরাধগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য আইনের মধ্যে কী ধরনের সংস্কারগুলো আনা প্রয়োজন বলে আপনি মনে করেন? আইনের ক্ষেত্রে আমি যেটা বললাম, এই ক্ষেত্রে হচ্ছে এই যে 26 সালের আইন, এই আইনটাকে আরেকটু যুগোপযোগী করা যায়। এই ক্ষেত্রে যে স্টেক হোল্ডারগুলো আছে, যে আইনজীবীদের সাথে মিনিস্ট্রি থেকে একটা যোগাযোগ করা, তাদের নিয়ে মিটিং করা, তারপরে হচ্ছে যে সাইবার এক্সপার্ট যারা আছেন তাদের সাথে একটা মিটিং করা, করে হচ্ছে এই আইনটাকে আরও কিভাবে স্পেসিফিক করা যায়, আরও নতুন কি কি অফেন্স এই আইনের মধ্যে ইনক্লুড করা যায়, এইগুলা সরকার করতে পারে। এবং সেক্ষেত্রে একটা যদি স্বয়ংসম্পূর্ণ আইন করা যায়, আমার মনে হয় অপরাধ কিছুটা নিয়ন্ত্রণে আসবে।
জিলানের, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে এসে আমাদেরকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আজকে আমাদেরকে এখানে শেষ করতে হচ্ছে। আগামীতে অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব। আইন জিজ্ঞাসার নিয়মিত অনুষ্ঠান আশা করছি আপনারা প্রত্যেকে দেখবেন এবং আমাদের সাথেই থাকবেন। আজকে এই পর্যন্ত, সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।